স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে বাড়িতে ভালো আছো। তোমাদের আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম ভূগোলের প্রাথমিক পরিচয়। আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়টি পড়াবো, যেখানে রয়েছে স্থল, জল, বায়ু সম্পর্কে প্রাথমিক ধারণা। তাহলে তোমাদের ভূগোল ও পরিবেশ বইটি বের করো এবং 6 নম্বর পৃষ্ঠাটি বের করো। সেখানে দেখো রয়েছে দ্বিতীয় অধ্যায়। প্রথমে দেখো কি রয়েছে, পৃথিবীর প্রায় 3 ভাগ জল ও 1 ভাগ স্থল। তোমরা আগে জেনেছো যে পৃথিবীতে 3 ভাগ জল রয়েছে এবং 1 ভাগ স্থল। আমরা যদি সম্পূর্ণ পৃথিবীটাকে 4 ভাগ করি, সেই 4 ভাগের মধ্যে 3 ভাগ জল রয়েছে এবং 1 ভাগ স্থল রয়েছে। এই জল ও স্থলভাগ নিয়েই আমাদের পৃথিবী। তাহলে সম্পূর্ণ পৃথিবীটা কি নিয়ে গঠিত? 3 ভাগ জল ও 1 ভাগ স্থল। আর এর উপরেই আছে বায়ু নানান স্তর। আমাদের পৃথিবীর ঠিক উপরের অংশে রয়েছে বায়ুমণ্ডলের নানান স্তর। পৃথিবী যখন সৃষ্টি হলো, সেই সময় গোটা পৃথিবীটাই ছিল একটা জ্বলন্ত গ্যাসের পিণ্ড। পৃথিবীটা যখন সৃষ্টি হয়েছিল, তখন সম্পূর্ণ পৃথিবীটা একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল। সারাক্ষণ গ্যাস দাউ দাউ করে জ্বলত। পৃথিবীতে তখন সারাক্ষণ গ্যাস দাউ দাউ করে জ্বলতে থাকতো। তারপর ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হলো। প্রথমে একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল, তারপর ধীরে ধীরে পৃথিবীটা ঠান্ডা হতে লাগলো। তখন কোথাও নিচু অংশ হয়ে পড়লো, আবার কোথাও উঁচু হয়ে জেগে রইল। তারপর কি হলো, পৃথিবীটার কোথাও কিছু অংশ নিচু রয়ে গেল, আবার কোথাও কিছু অংশ উঁচু রয়ে গেল। এই নিচু অংশগুলিতেই জল তৈরি হলো এবং সেগুলি হলো সাগর ও মহাসাগর। তাহলে পৃথিবী সৃষ্টি হওয়ার সময় কিছু নিচু অংশ রয়ে গেছিল আর কিছু রয়ে গেছিল উঁচু অংশ। সেই নিচু অংশগুলিতে সৃষ্টি হলো সাগর মহাসাগর এবং উঁচু অংশতেই সৃষ্টি হলো কি স্থলভাগ। এই স্থলের অংশটাই আবার অনেক গর্তের মতো হয়ে গিয়েছিল, সেগুলি হয়ে গেল হ্রদ, উপসাগর ইত্যাদি। এই যে আমাদের স্থলভাগ রয়েছে, এই স্থলভাগে বিভিন্ন ছোট ছোট গর্তের সৃষ্টি হয়ে গেছিল, সেগুলিতে সৃষ্টি হয়েছিল পরে হ্রদ ও বিভিন্ন উপসাগর। তাহলে আমরা এখন জানবো পৃথিবীর স্থলভাগ আর জলভাগ। জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড থেকে পৃথিবী ক্রমশ শীতল হতে থাকলো। তাহলে তোমরা আগেই জেনেছো যে পৃথিবী একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল। তারপর সেই পৃথিবী ধীরে ধীরে শীতল হতে থাকলো। শীতল হওয়ার পর পৃথিবী কিছু কিছু জায়গায় নিচু রয়ে গেল, আবার কিছু কিছু জায়গায় উঁচু রয়ে গেল। উঁচু অংশগুলিকে আমরা বলি স্থলভাগ, এবং নিচু অংশগুলিতে যেহেতু জল দ্বারা পরিপূর্ণ ছিল, সেগুলোকে আমরা বলি সাগর মহাসাগর। তাহলে পৃথিবী প্রথমে একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল, তারপর সেখান থেকে ধীরে ধীরে শীতল হতে থাকলো আর তৈরি হলো বিভিন্ন স্থলভাগ ও জলভাগ। এক সময় পৃথিবীর উপরিভাগে যেখানে জলভাগ নেই, সেখানে তৈরি হলো কঠিন স্তর। তাহলে পৃথিবীর যেখানে স্থলভাগ রয়েছে, সেই স্থলভাগে যেখানে জল নেই, সেখানে কি তৈরি হলো? কঠিন স্তর। আর এই একেবারে উপরের স্তরের অংশ হলো মাটি। পৃথিবীর স্থলভাগে যে উপরের অংশটি রয়েছে, সেখানে সৃষ্টি হলো কি কঠিন স্তর, আর এই অংশটিকে আমরা কি বলি? মাটি। এর নিচে আরো নানান স্তর রয়েছে। এই মাটির ঠিক নিচে বিভিন্ন আরো স্তর রয়েছে, যেগুলো আমরা ধীরে ধীরে জানবো। স্থল কথার অর্থ কি? ডাঙা। স্থল কথার অর্থ তাহলে কি? ডাঙা। এই স্থলভাগের সর্বত্র আবার একরকম নয়। কোথাও মাটি, কোথাও বালি, কোথাও বা পাহাড় পর্বত, বন জঙ্গল ইত্যাদি আছে। এই যে স্থলভাগ এবং জলভাগ রয়েছে, স্থলভাগের সম্পূর্ণ জায়গা কিন্তু সমান নয়। কোথাও কি রয়েছে? পাহাড় পর্বত রয়েছে, কোথাও সমতল ভাগ রয়েছে, কোথাও বন জঙ্গল দ্বারা পরিপূর্ণ রয়েছে, আবার কোথাও কি বালি রয়েছে। এর পুরোটাকে বলা হয় স্থলভাগ। এই যে স্থলভাগে বিভিন্ন অংশে বিভিন্ন উপাদান দ্বারা পরিপূর্ণ রয়েছে, এই সম্পূর্ণটাকে নিয়ে তৈরি হয়েছে স্থলভাগ। এর মধ্যে আমরা বসবাস করি। তাহলে আমরা কোথায় বসবাস করি? স্থলভাগে। আর এই স্থলভাগেই গাছপালা জন্মায়, রাস্তাঘাট, অফিস আদালত সব গড়ে উঠেছে। এই যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেটাও একটা স্থলভাগ। এই স্থলভাগেই দেখবে রাস্তাঘাট, বাড়িঘর, গাছপালা সব স্থলভাগের সৃষ্টি। তাহলে স্থলভাগ কি বোঝা গেল? এক কথায় বলতে গেলে পৃথিবীর উপরের যে অংশ কঠিন আবরণ দিয়ে ঢাকা, তাকে স্থলভাগ বলি। তাহলে এক কথায় যদি আমরা স্থলভাগ কাকে বলি জিজ্ঞেস করি, তাহলে কি বলবে? যে পৃথিবীর উপরের যে অংশ কঠিন আবরণ দিয়ে ঢাকা, পৃথিবীর উপরের যে অংশ কঠিন আবরণ দিয়ে ঢাকা, তাকে আমরা স্থলভাগ বলে থাকি। অন্যদিকে আবার জলভাগ বলতে বোঝায় পৃথিবীর যে অংশকে যেখানে বিশাল অঞ্চল জলরাশিতে পরিপূর্ণ। তাহলে জলভাগ বলতে আমরা কি বুঝি? যে পৃথিবীর যে অংশতে বিশাল অঞ্চল জলরাশি দ্বারা পরিপূর্ণ
তাকে আমরা বলি জলভাগ। যেমন সাগর, মহাসাগর, নদী, নালা, হ্রদ ইত্যাদি নিয়ে জলভাগ সৃষ্টি হয়েছে। আর আগেই জেনেছো যে এইসব জলভাগই পৃথিবীতে সবচেয়ে বেশি, 4 ভাগের মধ্যে 3 ভাগই জল। তাহলে তোমরা কি জানলে এখান থেকে? যে পৃথিবী 4 ভাগের মধ্যে 3 ভাগ জল রয়েছে এবং 1 ভাগ স্থল রয়েছে। আর এই পৃথিবী সর্বপ্রথম কি অবস্থায় ছিল? একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। কিন্তু তারপর ধীরে ধীরে সেই পৃথিবী শীতল হতে থাকলো। শীতল হওয়ার পর পৃথিবীর কিছু জায়গায় নিচু রয়ে গেল, আবার কিছু কিছু জায়গা উঁচু রয়ে গেল। সেই নিচু জায়গাগুলোতে জল দ্বারা পরিপূর্ণ হয়ে সেগুলো সৃষ্টি হলো সাগর, মহাসাগর, এবং উঁচু জায়গাগুলোতে কিছু জায়গায় গর্ত সৃষ্টি হলো, সেখানে সৃষ্টি হলো বিভিন্ন হ্রদ, উপসাগর এবং পাহাড়, পর্বত, বন জঙ্গল ইত্যাদি। তারপর আমরা জানবো পৃথিবীর বায়ুমণ্ডল সম্পর্কে। বায়ু মানে কি? বাতাস। পৃথিবীর উপরে যে গ্যাসীয় আবরণ আছে একেই বলা হয় বায়ু বা বাতাস। তাহলে বায়ু বা বাতাস কি? আমাদের পৃথিবীর উপরে যে গ্যাসীয় আবরণ রয়েছে সেই আবরণটিকে আমরা বলবো বায়ুমণ্ডল। বায়ু কিন্তু আমরা দেখতে পাই না, অনুভব করতে পারি। বাতাসকে আমরা কি দেখতে পাই? দেখতে পাই না। বাতাসকে আমরা অনুভব করতে পারি। বাতাস আছে বলেই গাছপালা ও প্রাণীরা বেঁচে আছে। বাতাসের জন্যই প্রাণীরা বেঁচে আছে। মানুষের বাঁচার জন্য কি প্রয়োজন? অক্সিজেন প্রয়োজন। সেই অক্সিজেন কি? বাতাস। তোমরা দেখবে গাছের পাতা নড়ে, ঝড়ে ধুলোবালি ওড়ে, গাছপালা ভীষণ ভাবে দুলে, মেঘ উড়ে যায় ইত্যাদি সবই সম্ভব হয় বাতাসের জন্য। তাহলে বাতাস যে আছে সেটা আমরা কি করে বুঝবো? যখন ঝড় ওঠে তখন দেখবে যে গাছপালা নড়ছে, মেঘগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে, উড়ে যাচ্ছে। আবার আমাদের কখনো বাতাসের জন্য আরাম লাগে বা শীতও লাগে। তাহলে গরমের দিন যখন বাতাস হয় তখন আমাদের কি আরাম লাগে, আবার শীতের দিনে সেই বাতাসই আবার ঠান্ডা লাগে। এই বাতাস বা বায়ুর নানা রকম উপাদান একসঙ্গে মিশে থাকে। তাহলে এই বাতাসে বায়ুর নানা রকম উপাদান একসঙ্গে থাকে। যেরকম পৃথিবীর স্থলভাগ ও জলভাগের উপরের এই গ্যাসীয় আবরণকে বলা হয় বায়ু। তাহলে বায়ুমণ্ডল কাকে বলে? পৃথিবীর স্থলভাগ ও জলভাগের উপরে, পৃথিবীর স্থলভাগ এবং জলভাগের ঠিক উপরে যে গ্যাসের আবরণ রয়েছে সেই আবরণকে আমরা কি বলবো? বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে আছে নানা ধরনের গ্যাস। এই যে পৃথিবীর স্থলভাগ এবং জলভাগের উপরে বায়ুমণ্ডলটি রয়েছে, সেই বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে। এর একটির নাম অক্সিজেন ও আরেকটির নাম হলো কার্বন ডাইঅক্সাইড। তাহলে প্রধানত যে দুটি গ্যাস পাওয়া যায় বায়ুমণ্ডলে সেই দুটি গ্যাস হলো অক্সিজেন ও আরেকটি হলো কার্বন ডাইঅক্সাইড। আমরা অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি এবং কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাসের সঙ্গে ছেড়ে দিই। যখন আমরা শ্বাস গ্রহণ করি সেটিকে আমরা অক্সিজেন গ্রহণ করি, এবং যখন আমরা নিঃশ্বাস ত্যাগ করি, নিঃশ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে আমরা কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসটি রয়েছে সেটি পরিত্যাগ করি। গাছপালা আবার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছাড়ে। আমাদের চারপাশে যে গাছপালা রয়েছে সেই গাছগুলো অক্সিজেন তৈরি করে আমাদেরকে দেয়, এবং কার্বন ডাইঅক্সাইড আমরা যেটাকে আমরা ছেড়ে দিই সেই কার্বন ডাইঅক্সাইডকে তারা গাছ কি করে? গ্রহণ করে। তাই আমাদের উচিত অনেক পরিমাণে গাছপালা লাগানো। তাহলে আমাদের কি উচিত? আমরা যদি বেশি পরিমাণে গাছপালা লাগাই তাহলে কি হবে? গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপাদন করবে, আর সেই অক্সিজেন দ্বারা মানুষ বেঁচে থাকবে। আর মানুষ যে কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করবে সেই কার্বন ডাইঅক্সাইড গাছ শোষণ করে। আমাদের মতো সমস্ত প্রাণীও কিন্তু অক্সিজেন নিয়েই বেঁচে থাকে। মানুষ ছাড়াও যে অন্যান্য প্রাণী রয়েছে প্রত্যেকটি প্রাণীরই অক্সিজেন প্রয়োজন। এই দুটি উপাদান ছাড়াও বায়ুমণ্ডলে থাকে নাইট্রোজেন, হিলিয়াম, আর্গন নামে নানান গ্যাস। এই যে বায়ুমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডলে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ছাড়াও অন্যান্য গ্যাস থাকে। সেই গ্যাসগুলি হলো নাইট্রোজেন, হিলিয়াম, আর্গন ইত্যাদি। আর কি থাকে? বাতাসে দেখবে ধূলিকণা থাকে, জলীয় বাষ্প থাকে। এইসব উপাদান নিয়েই সৃষ্টি হয়েছে বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলে কি কি থাকে? ধূলিকণা, জলীয় বাষ্প এবং বিভিন্ন গ্যাস। সেই গ্যাসগুলো কি কি? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, আর্গন, নাইট্রোজেন ইত্যাদি। তারপর রয়েছে দেখো মানুষ ও অন্যান্য জীবের পারস্পরিক সম্পর্ক। আমাদের এই পৃথিবীতে রয়েছে বিরাট এক জীবজগৎ। কি রয়েছে? জীবজগৎ। আর এই জীবজগৎ কি নিয়ে সৃষ্টি হয়েছে? দেখো, মানুষ, পশু পাখি, গাছপালা, কীটপতঙ্গ এই সবকিছুকে নিয়েই গড়ে ওঠে জীবজগৎ। মানুষ, পশু পাখি, গাছপালা, কীটপতঙ্গ এই সবকিছু মিলিয়েই সৃষ্টি হয়েছে এক জীবজগৎ। জগৎ মানে পৃথিবী, আর সেই পৃথিবীতে জীব নিয়ে সৃষ্টি হয়েছে জীবজগৎ। যাদের প্রাণ আছে তারাই হলো জীব। এই জীবজগতে যাদের প্রাণ আছে তারাই জীব। যেমন এখানে দেখো এই বোর্ডটি রয়েছে, বোর্ডের কি প্রাণ আছে? প্রাণ নেই। তাহলে সেই বোর্ড কিন্তু জীব নয়। মজার ব্যাপার হলো এক জীব আবার অপর জীবের উপর নির্ভর করে বেঁচে থাকে।
এই যে জীব জগতে বিভিন্ন জীব রয়েছে, সেই প্রত্যেকটি জীব একজন আরেকজনের উপর নির্ভরশীল। এই ব্যাপারটা কিভাবে হয় এবার আমরা লক্ষ্য করব। দেখো, গাছ থেকে আমরা নানান ফুল, পাতা, ফল ইত্যাদি পাই। আর এর মধ্যে অনেক ফুল, যেমন বক ফুল, কুমড়ো ফুল, পাতা, বিভিন্ন শাক, ফল ইত্যাদি মানুষ খায়। আর একইভাবে অনেক পশু পাখিরও খাদ্য এসব। এই যে বিভিন্ন ফুল রয়েছে, বক ফুল, কুমড়ো ফুল এবং বিভিন্ন শাক, ফল, এগুলো কি আমরা মানুষরা খাই। আবার এই একই খাবার আবার বিভিন্ন পশু পাখিও খায়। আবার গাছের মূলও আমরা খাই, যেমন মূলো গাছ। এছাড়াও দেখো, গরু, ছাগল, মোষ, ভেড়া, ঘোড়া, হরিণ প্রভৃতি হলো তৃণভোজী। এই যে গরু, ছাগল, মোষ, ভেড়া রয়েছে, এগুলো প্রত্যেকটি কি তৃণভোজী। এরা ঘাস খেয়ে থাকে, অর্থাৎ এরা ঘাস, লতাপাতা খেয়ে বেঁচে থাকে। আবার এইসব প্রাণীদের খেয়ে বেঁচে থাকে বাঘ, সিংহ, নেকড়ে ইত্যাদি প্রাণী। এই যে প্রাণীগুলো, এই যে লতাপাতা খেয়ে বিভিন্ন তৃণভোজীরা বেঁচে থাকে। কারা তৃণভোজী? মেষ, ভেড়া, ঘোড়া, হরিণ এগুলো ঘাস খেয়ে বেঁচে থাকে, লতাপাতা খেয়ে বেঁচে থাকে, তাই এদেরকে বলা হয় তৃণভোজী। আবার এই যে তৃণভোজীরা রয়েছে, যেরকম কি ঘোড়া, হরিণ, আবার ভেড়া, মোষ, এদেরকে আবার খেয়ে বেঁচে থাকে কারা? বাঘ, সিংহ, নেকড়ে ইত্যাদি। এদের মধ্যে কোনো কোনো প্রাণীর মাংস মানুষও খায়, যেমন কি কি মানুষরা কি ভেড়া মাংস খায়, হরিণের মাংস খায়। একইভাবে পাখি যেমন গাছের ফল খায়, তেমনি অনেক কীট পতঙ্গ খায়। পাখিরা যেমন গাছের ফল খায়, আবার ছোট ছোট কীট পতঙ্গ কিন্তু পাখিরা খেয়ে থাকে। আবার সেই সব ছোট ছোট কীট পতঙ্গ আবার আরো ছোট কীট পতঙ্গ বা গাছের পাতা খায়। সেই ছোট কীট পতঙ্গ গুলো দেখবে গাছের পাতা খায়, আবার সেই পাতা খাওয়া কীট পতঙ্গ গুলোকে পাখিরা খেয়ে ফেলে। এইভাবেই দেখা যায় যে প্রাণীরা একে অপরের উপর নির্ভরশীল। তবে এর মধ্যে কিছু প্রাণী আছে যারা সর্বভূম, যারা সবকিছু খায়, তাদের বলা হয় সর্বভূম। যেমন মানুষ, আমরা মানুষেরা সর্বভূম প্রাণী। তাহলে আমরা কি প্রাণী? সর্বভূম প্রাণী, কেননা আমরা সবকিছু খাই। আমরা যেমন গাছপালা থেকে পাওয়া ফসল, ফলমূল, পাতা খাই, তেমনি প্রাণীর মাংস খাই, তাই আমাদের বলা হয় কি সর্বভূম প্রাণী। গাছপালা সূর্যের আলোয় পাতার মধ্যে তাদের খাদ্য তৈরি করে নেয়, এই জন্য পাতাকে বলা হয় গাছের রান্নাঘর। তোমরা হয়তো এটা জেনেছো, গাছের যে পাতা রয়েছে সেই পাতাতে গাছের খাদ্য তৈরি হয়, তাই গাছের পাতাকে কি বলা হয়? রান্নাঘর বলা হয়। গাছের পাতার রান্নাঘর বলা হয়। মাটি থেকে যে রস শোষণ করে তা দিয়েই খাদ্য তৈরি করে। গাছের মূল মাটি থেকে রস শোষণ করে, সেই রস দিয়েই গাছের পাতায় খাদ্য তৈরি করে। তাহলে কি গাছপালা জীবের উপর নির্ভর করে? তাহলে গাছ কি মানুষের উপর? গাছও কিন্তু মানুষের উপর নির্ভরশীল। কিভাবে? দেখো, গাছেদের বেঁচে থাকার জন্য প্রয়োজন যে কার্বন ডাই অক্সাইড, তা তারা পায় প্রাণীদের থেকেই। এই যে মানুষ এবং বিভিন্ন প্রাণীরা রয়েছে, তারা যে কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করে, সেই কার্বন ডাই অক্সাইড গাছ শোষণ করে নেয়। এইভাবেই উদ্ভিদ বা গাছপালা যেমন প্রাণীদের উপর নির্ভর করে, তেমনি প্রাণীরাও গাছপালা বা অন্য প্রাণীর উপর নির্ভর করে। তাহলে আমরা মানুষরা যেরকম গাছপালার উপর নির্ভরশীল, তেমনি গাছপালাও কিন্তু প্রাণীর উপর নির্ভরশীল। মানুষ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। তাহলে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী যদি বলা হয়, কাকে বলা হয়? পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হলো মানুষ। তাই মানুষ উদ্ভিদ ও বিভিন্ন প্রাণীর থেকে নানা রকমের সুযোগ সুবিধা গ্রহণ করে অনেক বেশি। যেহেতু মানুষ অনেক বুদ্ধিমান, তাই প্রকৃতি থেকে সব থেকে বেশি সুযোগ সুবিধা গ্রহণ করে সেটি হলো মানুষ। পাশাপাশি নানানভাবে এদের বেঁচে থাকায় সহায়তাও করে। যেমন চাষের জন্য বীজ বোনা, তাতে ফসল হয় এবং সেই ফসল মানুষের পাশাপাশি অন্যান্য পশু পাখিরাও খায়। আমাদের চাষ করা সেই ফল ফুল বিভিন্ন পশু পাখিরাও খেয়ে বেঁচে থাকে। অনেক প্রাণীকে মানুষ লালন পালন করে। এই যে প্রকৃতিতে বিভিন্ন পশু পাখি রয়েছে, সেই পশু পাখিদের অনেক পশু পাখিকেই মানুষ লালন পালন করে। আর এইভাবেই মানুষের সঙ্গে জীব জগতের সম্পর্ক গড়ে উঠেছে। তাহলে তোমরা এতক্ষণে বুঝে গেছো যে মানুষের সঙ্গে জীব জগতের সম্পর্ক কি করে গড়ে উঠেছে। মানুষ যেরকম প্রকৃতির উপর নির্ভরশীল, প্রকৃতিও কিন্তু মানুষের দ্বারাই পরিচালিত। তাহলে আজকে এই পর্যন্তই রইলো। তোমাদের পরবর্তী ক্লাসে বাকি অংশটুকু পড়িয়ে দেবো। তাহলে সকলে তোমরা বাড়িতে ভালো মতো পড়াশোনা করবে।